সার্চ করার সময় টাইপোগ্রাফির টি শার্ট লিখেই সার্চ করবেন, তো দেখবেন ওই টাইপোগ্রাফির মধ্যেই কিন্তু আপনি সিম্পল পাবেন, কমপ্লেক্স পাবেন, বা সব ডিজাইনে চলে আসবে। হ্যাঁ, তো যখন আপু, মোকআপটা হচ্ছে আপনি করবেন, মোকআপটা সবসময় যদি আপনি চান যে একটা পেজে করতে চান, তাহলে তো হচ্ছে আপনি একটাতেই ভালো করে জেপিজি সেভ করে দিয়ে দিবেন। আর না হলে যদি মনে করেন যে আপনার প্রথম যে থাম্বনেলটা থাকবে একসঙ্গে 3 থেকে 4টা দিচ্ছেন, তখন ওই মোকআপটা যখন সেভ করবেন তখন ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে, আই মিন পিএনজি ফরম্যাটে হচ্ছে সেভ করে নিয়ে নেবেন। তারপর ফাইনাল যে হচ্ছে আপনার 550/370, আই মিন ফাইবার গিগ থাম্বনেল থাকবে, ওইখানে হচ্ছে আপনি 3 থেকে 4টা, আই মিন যে কয়টা ডিজাইন দিতে চান সবগুলোকে একটা আর্টবোর্ডে নিয়ে আসলেন। আপু, জি বলুন। আচ্ছা আমাদের যে শুধু টি শার্টের জন্য না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ের জন্য বেশি যায়। এটাতে কিন্তু আপনি দেখুন ব্যাগ থেকে শুরু করে আরও হচ্ছে বিভিন্ন ধরনের স্টেশনে বা ব্র্যান্ডিং ডিজাইন অ্যাড করা। তো শুধুমাত্র টি শার্টের ক্ষেত্রে এটা না দিয়ে আপনি একটাতে হচ্ছে টি শার্ট রাখেন কয়েকটা। আপু, ওই যে বলছিলেন যে হচ্ছে মানে একসঙ্গে 4টা টি শার্ট একসঙ্গে করতে, তো ওইটা আমি চেষ্টা করছিলাম, কিন্তু আমি একসঙ্গে 4টা করতে পারিনি, মানে হচ্ছে না। যখন সেভ করবেন মকআপ করার সময়, তো মকআপটা যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটাকে আপনি হাইড করে দিয়ে দিলেন, বা হচ্ছে আপনি আইএফ করে তারপর হচ্ছে আপনি পিএনজিতে সেভ করে দিয়ে দিলেন। তো পিএনজিতে এভাবে 3 থেকে 4টা করার পর একটা আর্টবোর্ড হচ্ছে আপনি ফাইবার গিগ থাম্বনেলের জন্য নিচ্ছেন 550/370, তখন হচ্ছে আপনি ওই 3 থেকে 4টা যে পিএনজি টি শার্ট থাকবে মকআপ, এগুলোকে ওই আর্টবোর্ডে নিয়ে এসে এইভাবে প্রেজেন্টেশন করে দিয়ে দিলেন। আহ, তাহলে একটা টি শার্টের মধ্যে 4টা, একটা মক কাপের মধ্যে 4টে। মকআপ একটার মধ্যে হচ্ছে না, আপনি একটা হচ্ছে ডকুমেন্ট বা থামলাইন পেজ, এই যে এখানে একটা না হলো 550/370, তো দেখা যায় কি প্রত্যেকটা আলাদা ছিল মকআপ টি শার্টে, প্রত্যেকটাকে আলাদা সেভ করছিল পিএনজিতে, তারপর হচ্ছে এটাতে নিয়ে আসছে। আপু, জি বলুন। যখন আমাদের ক্লাসে আছি সকাল থেকে, সকাল শিফট বা দুপুর শিফটে 40 জনের মধ্যে অনলি 4 জনের আর কি ইনকাম আসছে। আর মানে 36% বলে হয়নি। তা এর জন্য কি আমাদের তো লাইসেন্স বাতিল, মানে যেটা বুঝতেছি আর কি, মানে সার্টিফিকেট বা কোনো কিছু পাবো না, বা জান করতে না পারি 10 দিনের মধ্যে। তা আপনার উপর কোনো প্রভাব পড়ে কিনা এটার জন্য? আপনার যে এতদিন করবেন আপনার জন্য কি কোনো মানে ইয়ে পড়বে কিনা? আচ্ছা, প্রথমে বলে দিই যে আপনারটা প্রথমে হচ্ছে কনফার্ম হয়ে নেই যে আপনারা সার্টিফিকেট পাবেন কি না। এটা যেহেতু স্যার এসে আমাদের ক্লাসে এখন পর্যন্ত জানান নেই, আজকে জানাবেন, এরপর হচ্ছে দেখা যাবে যে কি হবে। আর আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হবে আমি জানি না কি হবে, ঠিক আছে, আমার কোনো আইডিয়া নেই কি হতে পারে, বা প্রবলেম তো হবে। যদি দেখা যায় যে আপনাদের প্রবলেম হচ্ছে আর্নিংয়ের জন্য, তাহলে আমারও হতে পারে। এই টি শার্টটা অনেক ভালো ছিল, এবং মকআপটা আপনি কিন্তু
প্রত্যেকটাকে আলাদা আলাদা বক্সে এই যে তিনটা, হ্যাঁ তারা হচ্ছে যে তিনটা বা দুইটাই বলেন আপনি রিলেটেড ট্যাগগুলো ইউজ করলো, মেইন কিওয়ার্ড যদি একটাও হয় তাহলে হয়ে যাবে। আই মিন আপনি টি শার্ট দিচ্ছেন, যদি বাইরে সে টাইপোগ্রাফি না লিখে বা হচ্ছে কাস্টম লিখলো না, কিছু একটা না লিখে যদি টি শার্ট লিখে, তো দেখা যায় আপনারটা পেয়ে যাচ্ছে এবং আপনার থামলাইন দেখে আপনাকে নোট করতে পারে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো একটাই হোক, বেস্ট ট্যাগটা ইউজ করবে যারা তাদেরটাই কিন্তু সার্চে পাবে। তারপর হচ্ছে আপনার ডিজাইন দেখে আসলো আপনার কাছে। এই দুইটা জিনিসই হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে, ডিজাইন এবং ট্যাগ। আর আপু একটু পিডিএফ ফাইলটা বানাইতে পারি কিন্তু ভুলে গেছি, একটু দেখাই দিন তো আমার। আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা, পিডিএফটা হচ্ছে আপনার প্রিভিউর ইমেজের মতো, আপনি আপনার মতো করে যে কোনো একটা সাইজও কিন্তু করতে পারবেন। আবার 550x370 এটাতে দিয়ে যদি মনে করেন যে পিডিএফে আপনি অনেকগুলো ডিজাইন দিবেন, 4 থেকে 5টা ডিজাইন, তখন তো হচ্ছে দেখা যায় কি ওই হাইটটা আপনার বাড়বে। আই মিন 550 থাকবে, অথবা আপনি যে সাইজে করতে চান ওই সাইজ থাকবে, শুধু হাইটটা বাড়বে। তো হাইট বাড়ার পর আপনি তো এটাকে আপনি জেপিজিতে সেভ করতে পারেন। যদি এটা পিডিএফ করেন তো দেখা যায় যে ওই আপনার যে ফাইল সাইজ থাকবে এমবি একটা ব্যাপার, তো দেখা যায় এটা থেকে বেশি হয়ে যাচ্ছে, সাপোর্ট করতেছে না। তো এক্ষেত্রে আপনি অনেকে এটা ফলো করে, আই মিন অনলাইনের যে পিডিএফ কনভার্টার, আই মিন জেপিজি টু পিডিএফ, এটাও আপনারা ইউজ করতে পারেন। তখন দেখা যায় কি ওই অনুযায়ী বা আপনার ফাইবারের যে পিডিএফের ফাইল সাইজ অনুযায়ী কিন্তু নিয়ে, বা আপনি নিজেই সিলেক্ট করে দিতে পারেন কত এমবি আপনি চান বা কতটুকু সাইজ থাকবে। এটা ইজি হয়ে যায়। আপনি যদি এমনিতেই সার্চ করেন জেপিজি কনভার্ট টু হচ্ছে বা জেপিজি টু পিডিএফ এভাবে লিখলেও কিন্তু চলে আসবে। তো দেখবেন কয়েকটা সাইট আসবে যেটা আপনি চান এটা ইউজ করতে পারেন। ওইখানে গিয়ে আপনি আপনার জেপিজি যে পিবি ইমেজটা থাকবে এটা আপলোড করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর একটা ফাইল সাইজ আপনাকে দিবে সিলেক্ট করার জন্য যে কতটুকু বড় চান আপনি। এখানে লার্জ, মিডিয়াম বা বিগ এগুলো সব কিছুই কিন্তু অপশন থাকবে। তো এখান থেকে যে সাইটটি আপনি সিলেক্ট করবেন এটাতে ওরা কনভার্ট করে দিয়ে দিবে। তারপর আপনি ওই সাইট থেকে ডাউনলোড করবেন ফ্রিতে, এগুলোকে আপনার চার্জ করতে হবে না। তো ফ্রিতে ডাউনলোড করে আপনি আপনার গিগে এটা ইউজ করতে পারবেন। আর যেহেতু ভিডিওতে কাজ করতেছে আপনাদের ব্যাচেরই, তাহলে ইব্রাহিম বা হচ্ছে বাকিদের কাছ থেকে আপনি ভিডিওর যে ফাইল সাইজ বা কীভাবে করা যায় খুব ইজিলি এটা দেখেও করতে পারেন। আপু মেইলে কিছু আসেনি এখন পর্যন্ত। না, আমি তো হচ্ছে মকআপ দিয়ে দিচ্ছি, মজনু উনি তো পেয়ে গেছেন, একসঙ্গে আপনাদের দুজনকে দিয়ে দিলাম। আপনি একটু হচ্ছে ওই পেজটা রিফ্রেশ দেন তো, হয়তো বা আপনার নেট প্রবলেমের জন্য আসে নাই। উনি কিন্তু পেয়ে গেছেন মজনু উনি। আমার ফোনে আমার বাইরে কাছে আসতেছে না, হঠাৎ করে রাত 11টার সময় আসে না, যে কোনো সময় একসঙ্গে 10টা 12টা আসে। তো ম্যাক্সিমাম $1000, $1000, $5000 উপরে।
গতকালকে আচ্ছা চাচ্ছি আচ্ছা। 11,000 ডলার, এটা আমি সাবমিট করতেই পারিনি। হ্যাঁ, বেশি অ্যামাউন্টের কাজগুলো একটু দেখে অ্যাপ্লাই করলে যে কাজ আসবে তা কিন্তু না, তারপর কিন্তু একটু বুঝে হচ্ছে আপনি লিখবেন কী কী দিচ্ছেন বা কি ওনার সার্ভিসে আপনি হ্যাঁ বলতেছেন না বলছেন, এগুলো হচ্ছে বুঝে একবার দিয়ে দিবেন, ভালো করে ডিসক্রিপশন পড়ে $8 তো তারপর আপু দিয়ে পাঠাবেন। দাও। হ্যাঁ, এগুলো না কিন্তু $8 স্পাম স্পাম হয় বেশি, খুব বেশি স্পামিং করে। আর যদি দেখুন কাজের সঙ্গে আপনার অ্যামাউন্টও সব কিছু ঠিক আছে, তখন তো হচ্ছে কাজ নেবেন। এই যে আপনার কিছুদিন আগে সময়ের জন্য কাজ করতে পারে নাই, পাকিস্তানি বায়ার ছিল, তো এগুলো দেখে যেগুলো মনে করবেন যে পারবেন এটাই নেবেন। নেওয়ার পর কিন্তু আপনাকে কাজ করতেই হবে, আর না করলে যখন ক্যান্সেল করবেন তখন আপনার আবার প্রোফাইলেও প্রবলেম হবে। আচ্ছা আচ্ছা, বুঝতেছি।
আসমাই নবীর ভাই, ভাই হ্যাঁ ভাই, এই যে আপনি যেন কত আপনি যে পেজটা নিছেন না, মানে পিকচারগুলো বসাচ্ছেন, পেজটা আপনি কত নিতে বললো? মানে এই যে আপনি হ্যাঁ থাম্বনেলের জন্য আপনি যে করতেছেন না ফটোশপে, আমি কিন্তু আমার এখানে তো লেখা যায় আজমাই নবীর প্রেজেন্টিং, এই জন্য জিজ্ঞেস করতেছিলাম ফটোশপের কাজটা কে করতেছিল?
রতন, আহমেদ, Yes. কি করতেছে? আমার নেটের প্রবলেম ছিল রে, বললাম না, ওই জন্য আমি এখন ইয়ে থাকতে শুনতেই পাইনি কিছু, কেবল নেট থেকে হলো। এমনিতেই টি-শার্ট ইয়ে করতেছি, তো রেডি করতেছি ঈদ দেওয়ার মতো। এই তো গিগ দিব আর কি, সবাই যে যেটা ইয়ে করছে। আচ্ছা, তাহলে আমিও আরেকটা রেজিস্ট্রেশন করে ফেলি, তাহলে আমারও 3টা হয়ে গেলে আমি রেজিস্ট্রেশনটা দিয়ে দেবো। হ্যাঁ, ইলাস্ট্রেশন আর একটা বেশি করে ফেলিস, তাহলে পিডিএফ ফাইল করতে হবে। আপু, জি বলুন। আপু ওটা যখন মানে এই যে আমি যখন আমার ওই টি-শার্টের ইমেজটাকে সেভ করবো বা আমার মকআপে যেটা আছে আমি রেডি করছি সেভ করবো, তখন আমি এটা পিএনজি তে সেভ করবো না হ্যাঁ, ফটোশপ থেকে? আপনি একটু না দেখেন, এই যে আমি আচ্ছা আমি আমার আপনার প্রেজেন্টেশন আসছি। শেয়ার করে। ওকে, এটা আপনি সেভ যখন করবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা ছিল এই লেয়ারটাকে আপনি হাইড করেন। এটাকে আপনি ডিলিট করতে পারেন, অথবা হচ্ছে আপাতত এটাকে আই অফ করে দেন। একদম লাস্ট হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডের হচ্ছে লেয়ারটা পাবেন এটা। হ্যাঁ, এখন হচ্ছে এটা? আপনি হ্যাঁ পিএনজিতে সেভ করে দেন। আগেগুলো তো আমি লেয়ার সহই করছিলাম। লেয়ার সহ করে এই জন্য আপনার জেপিজি আসছে, পিএনজি আসে না। এখন দেখবেন ট্রান্সপারেন্ট আসবে।
প্রথম লোগোটা হচ্ছে যে আপনি টেক্সট দিয়ে বা ইলিপস দিয়ে, এটা কিন্তু সবাই আবার করতে পারবে। আমি এতদিন হয়েছে আপনারা কম্বিনেশন আমার হচ্ছে অনেক আইকন করলেন রেক্টেঙ্গেল নিয়ে বা ইলিপস নিয়ে, এটা থেকে পাথফাইন্ডার দিয়ে অথবা শেপ বিল্ডার দিয়ে ডিভাইড করে কিছু একটা করা যাবে। ওকে, অনেকে কিন্তু স্ট্রোক দিয়ে করতে পারে, অনেকে আবার হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে স্ট্রোক এফেক্ট ছাড়া শুধু ফিল দিয়েও করে। এটা খুবই ইজি ছিল এবিসি লোগো মার্ক। তো এটা হচ্ছে আবার লেটার মার্ক অথবা হচ্ছে মনোগ্রাফ লোগোর মধ্যে পড়ে। তো এটা অ্যাকচুয়ালি দেখতে মনে হচ্ছে 3D, অনেকে আবার এই যে এম পি এগুলোকে 3D যে কাজ এখান থেকে এফেক্ট, এই যে 3D কাজ এই জায়গায় এসে এটাকে রোটেট করা যায় বা ওইভাবে হচ্ছে আপনার বেবেলটা আপনি ক্রিয়েট করতে পারবেন। বাট 3D ছাড়া হচ্ছে আপনি শুধু একটা পলিগনাল টুল দিয়েও কিন্তু এটা করা যাবে। আই মিন আপনি যদি রবি লোগোটা খেয়াল করেন, রবির জন্য যে হচ্ছে প্রথম এই জায়গা থেকে শুধুমাত্র আপনি পলিগন দিয়ে না, এই রিলেটেড যতগুলো লোগো পাবেন আপনি, যেটা হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল দিয়ে ট্রায়াঙ্গেল শেপ বা হচ্ছে পলিগনাল শেপ অথবা হচ্ছে স্কোয়ার শেপ, আই মিন যে কোনো শেপ হোক, আপনি শুধু ওই শেপ অনুযায়ী বা যে দেখতে হচ্ছে যে শেপটা মনে হচ্ছে যে আউটপুটটা এটা একটা পলিগনাল দিয়ে করা যাবে, ঠিক ওই শেপটা নিয়ে আপনি আপনার মতো করতে পারবেন। 3D ছাড়াই আপনি এই একটা টুল দিয়ে করতে পারবেন। তো এখানে যেহেতু পলিগনালটা শো হয়েছে, তো আমি পলিগনালটা নিজের মতো করে শিফট অল্টার ধরে একটা সাইজ নিয়ে নিলাম। তো এটাকে রবি লোগো একদম প্রথমে যে রবি লোগো করছিলাম এইভাবে রোটেট করে এটাকে আমি শিফট ধরে করলাম, একদম এই কর্নারগুলোকে উপর নিচ থেকে একদম স্ট্রেট করে দিয়ে দিলাম। আপাতত আমি স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোকে কনভার্ট। তারপর খেয়াল করেন আমি এই লোগোটা একটু পাশে নিয়ে আসি, তাহলে কাজ করতে একটু সুবিধা হবে। এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, কারণ আমি এটা দেখে কাজ করব। যেহেতু আমি স্কেচ করি নাই, এই জন্য আমাকে এই লোগোটা দেখেই কাজ করতে হবে। ওকে, আচ্ছা, মনে হচ্ছে না ভেতরে দেখে একটা মাত্র হচ্ছে পলিগন ছিল, শুধু এই পার্টটুকু হচ্ছে ডিভাইড, বাকিটুকু হচ্ছে সবগুলোই কিন্তু পলিগনের সঙ্গে মিলে যাচ্ছে, তাই না? তাহলে এটা আমরা পরে দিব। আই মিন এই যে স্ট্রোকটা, এটা হচ্ছে যখন আমার কমপ্লিট হয়ে যাবে বা আপনি যত ধরনের এই শেপ দেখবেন, আপনি যদি মনোগ্রাম লোগো দিয়ে সার্চ করেন বা এই টাইপের যতগুলো লোগো দেখবেন, আউটপুটটা হচ্ছে ওই ট্রায়াঙ্গেল বা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের যে রিবন শেপ বলেন অথবা ভিন্টেজ যে কোনো শেপ করুক, ওই শেপটাকে পরে হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। তো এটা আপনি চাইলে ট্রায়াঙ্গেল দিয়ে ডিভাইড করা যায়, অথবা একটা ট্রায়াঙ্গেল রেখে, এটা আমি ব্ল্যাক রেখে দিচ্ছি আপাতত, ব্ল্যাক শেপ থাক, স্ট্রোকটা নান করে দিচ্ছি। ওকে, তো এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এই যে ট্রায়াঙ্গেল না, পলিগনাল টুল, এটা একবার থাকবে হচ্ছে মেইন শেপ, আরেকটা হচ্ছে আমি আমার মতো করে ডিভাইড করব। আমি আগেই বলে দিয়েছিলাম যে এক একজন ডিজাইনার এক একটা কিন্তু টেকনিক ফলো করে, চাইলে এটা হচ্ছে অন্য কোনো টুল দিয়ে অ্যাড করা যেত বা ডিভাইড করতে পারতো। তো আমি এটা একটা পলিগনাল দিয়ে আরেকটা পলিগনকে ডিভাইড করব। এই লোগোটা এই টেকনিক দিয়ে কাজ করলে অনেক ইজি হবে। প্রথমে আমি পলিগনটা নিলাম, তারপর হচ্ছে এটা কপি করে এই পাশে রেখে দিলাম। এটাতে আমি একটা স্ট্রোক সাইজ দিব হোয়াইট কালার অথবা যে কোনো কালারে। আমি স্ট্রোকটা নিয়ে যে লাইনটা আমি ক্রিয়েট করব ওই লাইনটাকে সিলেক্ট করে দিয়ে দেব। আপাতত ফিলটাকে নান করে দিয়ে দিই, কারণ আমার কাজ হচ্ছে একটা শেপ থাকবে, বাকিটুকু শুধু আমি এই যে এম শেপের জন্য বা পি শেপের জন্য যে কয়টা হচ্ছে লাগবে আমি কপি করব এবং এখানে পেস্ট করে দিয়ে দেব। তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ বারবার প্রেস না করে অল্টার ধরে হচ্ছে এটাকে আমি কপি করে দিয়ে দিব যে কয়টা হচ্ছে লাগবে। যেহেতু এখানে আমি এম শেপ দিব, তো এম এর যে এই হোয়াইট স্পেসটা থাকবে, আই মিন ডিভাইডের জন্য আমার টোটাল হচ্ছে পলিগনাল লাগবে 2টা। তো আমি এর জন্য একটা কপি করার পর আরেকটাকে অল্টার ধরতেছি এবং শিফট ধরে, তো দেখে যায় শিফট ধরে আমার অ্যাঙ্গেলটা ভালো হচ্ছে না, এই জন্য শিফট ছেড়ে আপাতত এভাবে রাখবো। তারপর হচ্ছে ম্যানুয়ালি আমি এটাকে ওই জায়গা অনুযায়ী দিয়ে দেবো। ওকে, কতটুকু হচ্ছে আপনার দূরত্ব থাকবে বা গ্যাপ থাকবে এম এর, যে আপনি এটা নিজের মতো করে ফিক্স করতে পারেন।
তাহলে প্রথমে নিলাম একটা পলিগন, এখন হচ্ছে এই যে আমি বাড়তি 3টা পলিগনার নিলাম, আমি চাই প্রত্যেকটার জন্য পয়েন্টে একদম স্ট্রেট হয়, অ্যালাইনমেন্টটার জন্য ঠিক হয়, কারণ আমি বাড়তি অংশটুকু ডিলিট করে দিয়ে দিব, কারণ এতটুকু জায়গার কোনো কাজ নেই। আমি যে এম বা পি এর জন্য যে হচ্ছে শেপটা নিতে চাইলাম এটা কিন্তু অলরেডি নিয়ে নিছি আমি। চাইলে আপনারা এখানে প্রথমে স্ট্রোকের সাইজ বেশি দিয়ে একদম ওই রেশিও অনুযায়ী করতে পারেন, অথবা হচ্ছে পরেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। একটা একটা করে এটাকে ফিক্সড করব। ওকে, এটা অ্যালাইন ঠিক আছে, শুধু এটাতে একটু কাট করলে হয়ে যাবে। চাইলে কিন্তু আপনি লাইন টুল দিয়ে আপনি আপনার অ্যালাইনটা এইভাবে চেক করতে পারেন যে প্রত্যেকটা কর্নার ঠিক কিনা, বা নিচে বলুন বা উপরে যে কোনো পাশ থেকে আপনি অ্যালাইনটা নিতে পারেন। তো আমার অ্যালাইনের কাজ শেষ, আর দেখা যায় কি ওই এম এর স্পেসটুকু হয় না ভালো করে। একটু আমি লেফট সাইডে নিব, যতটুকু নিয়ে আসছিলাম ততটুকু ফিক্স করে দেব। অ্যাকচুয়ালি সময় হচ্ছে আপনার ওই স্পেসটুকুকে বা অ্যালাইনটা ঠিক করতে যতটুকু সময় লাগে, কাজ কিন্তু এখানে খুবই কম। একটা পলিগনে নিয়ে নিলাম, তারপর শুধু কপি করে রেখে দিলাম। চাইলে এটা অনেকে আবার পেন টুল দিয়ে এতটুকু করে নিয়ে, বা উপর থেকে হচ্ছে এই যে অ্যালাইনগুলো নিয়ে আসে রোটেট করে, 9 টুল দিয়ে ওগুলোকে ডিভাইড করে। আচ্ছা, আমাকে বল স্টোকটায় যদি আমি শর্টকাট টেকনিকে যদি আমি ডিভাইড করতে চাই, তাহলে কোন টুলের সাহায্যে খুব তাড়াতাড়ি হবে কাজটা? পাথফাইন্ডার, শেপ বিল্ডার, অথবা অন্য একটা অপশন যেটা হচ্ছে স্টোকটাকে এক ক্লিকে আমি ডিভাইড করতে পারবো। ওটা শেপ বিল্ডার দিয়ে করা যাবে। শেপ বিল্ডার দিয়ে করা যাবে। আমি চাই কি জানেন, যে এই যে হচ্ছে পয়েন্ট থেকে এতটুকু ভেতরে থাকবে, আর বাইরের যে বাড়তি অংশটুকু আমি পুরোটা সিলেক্ট করি, বলে কি করতে চাই, এই যে বাড়তি অংশটুকু শুধু মাইনাস করতে চাই। তাহলে দেখি শেপ বিল্ডার দিয়ে, ওকে, শেপ বিল্ডার দিয়ে মাইনাস অল্টার ধরে ডিলিট করতেছি। এই যে ডিলিট করব, তো দেখা যায় এই লাইনগুলো থাকবে, এই যে এই লাইনগুলোকেও আমি ডিভাইড করতে পারবো না, দেখা যায় পুরোটা শেপ চলে যাচ্ছে। এই জন্য আমি শর্টকাট পাথফাইন্ডার দিয়ে করা যাবে। সিজর টুলটা কাজে আসবে। সিজর টুলটা হচ্ছে আপনার ওই স্টোকের ডিভাইডের জন্য সবথেকে ইজি একটা টুল, যে একটা ক্লিকে আমার পয়েন্টটা বা পার্টটা ডিভাইড করে দিয়ে দিবে। ওকে, পয়েন্টে ক্লিক করলাম, এদিকে এসে এই পয়েন্টটাকেও ডিভাইড করে দিয়ে দিলাম। এটার কাজ শেষ, আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিয়ে দিলাম। ওকে, আবার এটাকে সিলেক্ট, সিজর টুল, ওকে, ডিলিট, সিলেক্ট করে সিজর টুল দিয়ে শুধু পাথ পয়েন্টে ক্লিক না করলে কিন্তু আপনার ডিভাইড হবে না। এই যে যখন পাথ শো হচ্ছে বা পাথ পয়েন্টে যখন ক্লিক করতেছে, পয়েন্ট না বলতে হচ্ছে পাথ লাইনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে মুভ টুল, আমি এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করতে পারতাম, তো আমি শর্টকাট কমান্ড করতেছি কিবোর্ড থেকে ভি, মুভ টুলটা সিলেক্ট হলো, তারপর হচ্ছে ব্যাক স্পেস। এই যে আমার বাড়তি অংশটুকু এখন কিন্তু নাই। এখন যে কাজটা করব, এই জায়গাটুকু হচ্ছে ফিক্সড করে দিয়ে দিব, কারণ এই পলিগনটাকে কিন্তু আমি আর মাইনাস করব না, এটা আমার হচ্ছে মেইন যে শেপ, এই যে শেপটা থাকবে। তো একটা কাজ এখানে করা যায়, প্রথমে চাইলে এটা পরেও করতে পারবো, যে এই যে স্টোকগুলোকে ফিলে কনভার্ট করতে পারবো, বা ফিলে করার আগে হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্টকে এই যে হচ্ছে আপনার শার্প যে কর্নারগুলো, আমি চাইলে কিন্তু এখানে রাউন্ড করে দিতে পারি। এটা পরেও করা যাবে, তো দেখি প্রথমে করে নেই। এই পয়েন্ট, তারপর হচ্ছে আমি শিফট ধরে একসঙ্গে আমি রাউন্ড করব, এই জন্য একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছি শিফট ধরে। বা চাইলে এটাও কিন্তু আমি করতে পারি, আমি যদি সেম রেশিও অনুযায়ী প্রত্যেকটাকে রাউন্ড করতে চাই, তাহলে তো আমার একসঙ্গে সিলেক্ট করতে হবে, না হলে আগে যদি এটাকে করে নিই, পরবর্তী দেখা যায় যে স্টোকের রাউন্ডগুলো পারফেক্ট হচ্ছে না, রেশিও মেনটেন করবে না। তো একটা জিনিস খেয়াল করেন, এই লোগোতে কিন্তু প্রত্যেকটা রেশিও অনুযায়ী আপনার রাউন্ড যতটুকু হচ্ছে এই কর্নারে দিয়ে দিলাম, এই জায়গাটা হচ্ছে সেম। তো
তো এটা শিফট ধরে সিলেক্ট, এটাও শিফট ধরে এবং এটাকে শিফট ধরে করা। এখন হচ্ছে এই লাইনগুলোকে আমি স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে দিয়ে দিব। ফিল করার আগে জাস্ট একটু কাজ করব, এটা পরেও করা যায়। এই যে আপনি অ্যালাইনটা ঠিক করবেন বা হচ্ছে এই যে মাঝখানে যে হচ্ছে গ্যাপটা প্লাগটাকে হাইড করার জন্য এটা তো আমার একটু হচ্ছে বাড়তি লাগবে, তো এটা পরেও করা যায়, প্রবলেম হয় না ফিল করার পরেও। আমি কিন্তু শিফট ধরে করতেছি, আর শিফট ছাড়া যদি করি তাহলে দেখা যায় কি স্ট্রেট থাকবে না, ওই অ্যালাইনমেন্টটা অন্য জায়গায় মুভ হয়ে যাবে, আবার আমাকে কাজ করতে হবে। এটা আবার না বাড়ালে প্রবলেম হবে না, কারণ একটা জিনিস খেয়াল করেন, ডিজাইন করার ক্ষেত্রে সবসময় শর্টকাট টেকনিক ইউজ করলে বা হচ্ছে দেখা যায় কোন কাজটা করলে আমার কাজটা সহজ হয়ে যাবে এবং ঝামেলা কম বা একটু কম পরিশ্রমের জন্য কাজটা করতে পারে। এই যে এই জায়গাটা খেয়াল করেন, স্পেস তো এতটুকু জায়গায় যদি আমাকে ডিভাইড করতে হয় তাহলে এখানে তো অ্যালাইন করার কোনো মানে হয় না, শুধুমাত্র নিচের দিকে করে নিলাম। ঠিক আছে, এখন আমাকে বলুন স্ট্রোক থেকে ফিলে কিভাবে কনভার্ট করব। এই যে স্ট্রোকগুলোকে ফিলে এক্সপ্যান্ড করতে হবে। তার আগে আমি স্ট্রোকের সাইজ একটু বেশি দিয়ে দিই, কারণ প্রথমে খুব কম নিয়ে নিলাম। এই যে আমি গ্যাপ দিচ্ছি যেন শেপটা ছোটো বড়ো করার পর এই গ্যাপটা যেন বুঝতে পারে। ওকে, সিলেক্ট অবজেক্ট, তারপর হচ্ছে এক্সপ্যান্ড, ফিল এবং স্ট্রোককে এক করে দিয়ে দিলাম। ওকে, সরি একটা জায়গায় বাড়তি, এটাকে আমি পরে করব, কারণ এই যে শেপটা, এই শেপতে আমার আরও কাজ আছে। এই যে ফিয়ের যে শেপটা এতটুকু জায়গাকে ডিভাইড করা বা এই পাশ থেকে মাইনাস করা ভেতরের শেপটা, এটা আমি এই স্ট্রোক দিয়ে করব। তো দেখা যায় যে ফিল দিয়ে যখন করতে যাব তখন ওই লাইনটা এখানে ফিলটা শেপ হিসেবে নিয়ে নিবে, এই জন্য আমি এটাকে পরে করব। এটাও আমার ফিলে কনভার্ট করতে হবে, স্ট্রোক রাখবো না, বাট এটা পরে করি। অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। যেহেতু এই জায়গায় স্পেস, আমি ঠিক ওই অ্যাঙ্গেলে হচ্ছে একটা লাইন নিব, যেভাবে ইচ্ছা ডিলিট করতে পারেন, এখানে লাইন টুল অথবা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। তো লাইন টুল দিয়ে সুবিধা হয়, কারণ হচ্ছে ওই যে লাইন অনুযায়ী একটা লাইন টুল ক্রিয়েট করা যায়, যেটা শেপ ফিল্টার দিয়ে করলে একটা অবজেক্ট চলে আসে বা একটা ফিল কালার চলে আসবে, এই জন্য লাইনটি আমি ইউজ করব। লাইন দিয়ে আমি অ্যালাইনমেন্টটা ফিক্স করে দিই। এই জায়গাটা কী করছে বলে লাইন টুল দিয়ে যখন নিলাম তখন দেখা যায় কি একটা কর্নারকে বা এই অ্যাঙ্গেলটাকে লেফট সাইডকে টিক করার আগে এটা মুভ হয়ে যাচ্ছে, এই জন্য আমি রুটের টুলটা নিয়ে একটা পয়েন্টকে লক করে দিয়ে দিলাম। আমি যে পয়েন্টটাকে মুভ করব এটাকে লক করে এই পয়েন্টটা মুভ করতেছি, আর যখন এইদিকে এসে টিক করতেছি বা ফিক্স করছি সাইডটা, তখন এই পয়েন্টটাকে লক করে এই পয়েন্টে কাজ করতেছি। তো আমার লাইন না শেষ, কতটুকু স্পেস থাকবে এমের এই জায়গাটুকু আমি দেখে তারপর নিয়ে নিব। ওকে, পুরোটাকে একসঙ্গে সিলেক্ট করতে পারি, শেপ বিল্ডার দিয়ে কাজ হলে করতে পারি। এটাকে মাইনাস করব অল্টার ধরে বা ডিভাইড করতে পারি। একটা ক্লিক করলে হচ্ছে ডিভাইড হবে, আর অল্টার দিয়ে করলে মাইনাস হয়ে যাবে। তো আমি ডিভাইড করলাম। ওকে, শিফট ধরে পরেরটা রাইট বাটন ক্লিক আনগ্রুপ, তারপর শুধু এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিয়ে দিচ্ছি। সরি, কন্ট্রোল জেড। আপাতত কালারটা চেঞ্জ হলো, আমার শেপ কিন্তু ডিলিট হয় না, কারণ আমি এখানে অল্টার প্রেস করি নাই, তো ডিলিট হওয়ার কথা না। এটা জাস্ট কালারটা আমি আবার ব্ল্যাক দিয়ে দিব,
আইড্রোপার দিয়ে পার। হয়তো এটা আমার সিলেকশনে চলে আসছিল। এটা এখান থেকে নেওয়ার কারণ হচ্ছে ওই অ্যালাইনটার জন্য, কারণ যেহেতু এটা লোগোটা একটা 3D লোগোর মতো, আই মিন এটা আমি 3D টুল ছাড়াই হচ্ছে আমাকে 3D লুক দিতে হচ্ছে, এই জন্য প্রত্যেকটা অ্যালাইন, প্রত্যেকটা হচ্ছে যে কর্নারের অ্যালাইনগুলোর জন্য আমি এই হচ্ছে সাইজ নিয়ে নিয়ে করতেছি। এই যে এখান থেকে আমি লাইন টুল নিয়ে কিন্তু এখানে ডিভাইড করি। আমি যদি হচ্ছে চোখের আন্দাজে করতাম তখন দেখা যায় কি ওই রেশিওটা আমি মেনটেন করতে পারতাম না বা 3D লুকটা আসতো না। তো এই জায়গা থেকে প্রথমে আমি চাইছিলাম যে এই স্ট্রোকের সাইজ নিয়ে আমি একটা লাইন ক্রিয়েট করব। তো দেখা যায় কি যদি আমি এটাকে সিলেক্ট করার পর একটা লাইন টুল নিতাম, তখন ওই লাইন টুলের শেপটা আমার বা ফিল কালারটা এই যে শেপের অনুযায়ী হচ্ছে একটা কালার বা একটা রেশিও এখানে ফিক্সড হতো। তো আমি যেহেতু আলাদা করে স্ট্রোকের সাইজ দিতে চাইনি, ওই জন্য ওই স্ট্রোকটাকে প্রথমে সিলেক্ট করলাম। এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় যখন আমি লাইন টুলটা নিলাম, খেয়াল করেন তখন কিন্তু ওই রেশিও অনুযায়ী স্ট্রোকই সিলেক্ট। ঠিক আছে, তো এটা আপনারা ফলো করতে পারেন কাজের ক্ষেত্রে, তাহলে আপনাকে আর আলাদা করে স্ট্রোক নিতে হলো না। এটা আমি হ্যাঁ, এটা সুবিধা হয়, তাহলে আমাকে দেখা যায় কি আলাদা করে আবার সাইজ নিতে হচ্ছে না। যখন ফিল থাকবে ফিলটা ফিক্সড করে দিয়ে দেবো বা এটাকে অ্যাক্টিভ করে নতুন একটা শেপ নিয়ে নেবো, তখন দেখা যায় কাজটা আরও ফাস্ট হবে। এটাকে এখন এই পাশে নিয়ে আসি। এই স্পেসটুকু দেখার জন্যই কিন্তু এই লোগোটা আমার লাগবে, বা যখন আপনি স্কেচ করবেন তখন তো আপনি আপনার মতো করে একটা রেশিও মেনটেন করে কিন্তু আপনাকে স্কেচ করতে হবে। তাহলে পিয়ের এতটুকু স্পেস বা এদিক দিয়ে শুধু একটু বাড়াতে হবে। ঠিক আছে, এই পিয়ের স্পেস, উপরের স্পেস যতটুকু থাকবে এই অনুযায়ী একটা কপি করে নিয়ে নিলাম। আর এই লাইন টুলটাকে আমি নিচে দিয়ে দেব। এটা হচ্ছে এই আপনার পুরোটা পলিগন থেকে পি এর জন্য কতটুকু অংশ বাদ আপনি দিয়ে দিবেন বা মাইনাস করতে চান। এতটুকু অংশ আমি মাইনাস করব। আর এই হচ্ছে পি এর শেপ, উপরে সব ঠিক আছে। আমার এখন দরকার হচ্ছে এই শেপটা, বা এখানে আমার টোটাল দুইটা হচ্ছে একটা লাইন লাগবে, একটা নিচের ডিভাইডের জন্য, একটা হচ্ছে এখানে যে স্কোয়ার থাকবে এটাকে ডিভাইড করার জন্য। একটু উপরে নিচ্ছি, সামান্য উপরে, আর এটা একটু নিচে, অল্টার শিফট, তাহলে ওই সাইজ অনুযায়ী আমার যাবে। এই পাশে একটা লাগবে স্কোয়ারের জন্য। আমি আবার এটাকে সিলেক্ট করি, লাইন টুলটা নিলাম, বা চাইলে এটাকে কপি করে রোটেট করতে পারি। সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে রোটেট করে দিয়ে দিলাম। এই হচ্ছে পুরো স্কোয়ার। তাহলে এই জায়গায় একটু মনে হচ্ছে স্পেস দেওয়া দরকার। এই ক্যালকুলেশনটা হচ্ছে আপনার নিজে এটা দেখে তারপর একটা ফিক্স করে নেবেন। এটা এখানে এত বেশি শেপ নিচ্ছে মনে হচ্ছে যে কঠিন হয়ে গেল, এতক্ষণ তো ভালোই ছিল। এটা দেখে মনে হচ্ছে যে শেপটা কীভাবে নেবে। এটা অ্যাকচুয়ালি পিটাকে ডিভাইড করার জন্য যে কয়টা লাইন লাগবে আমি নিব। শুধুমাত্র এটা পলিগনের ক্ষেত্রে না, যখন আপনি ট্রায়াঙ্গেল লোগোতে দেখবেন কোনো একটা ট্রায়াঙ্গেল শেপের মধ্যে হচ্ছে সি বা হচ্ছে এস, জি এগুলো ডিভাইড হচ্ছে, তখন কিন্তু ওরা যতগুলো টুল লাগবে আপনার মাইনাস করতে, অ্যাড করতে, ওই লাইনগুলো নিয়ে নেয়, বা লাইনের স্ট্রোক না নিয়ে আপনার কী করে ফিল্ডে শেপ নিয়ে নিতে পারে। এই হচ্ছে আমার পি শেপ, এতটুকু মাইনাস যাবে, এতটুকু অ্যাড হবে। আর এই হচ্ছে স্পেস, এই জায়গাটা একটু বেশি দিতে হবে। কাজ শেষ, আমি সিলেক্ট করে নিয়ে নিলাম। এই জায়গায় যদি কোনো কোয়েশ্চেন থাকে তাদের করতে পারেন।
এইখানে লাইন নিলাম শুধুমাত্র এই পি শেপটিকে নেওয়ার জন্য। সিলেক্ট করে সেই বিল্ডার টুল দিয়ে এখানে ডিভাইড করলে ভালো হবে, কারণ পাথফাইন্ডারে ডিভাইড করলে অনেকটা অবজেক্ট আমাকে ধরে ধরে মাইনাস করতে হবে। আবার এটা মাইনাস করব, সো অল্টার চেপে মাইনাস করে দিয়ে দিলাম। ওকে, মাইনাস। ওকে, প্রবলেম হবে না। তো এটাকে মাইনাস করতে হবে, অল্টার ধরে ক্লিক করলে মাইনাস হয়ে গেল। তো কাজ শেষ। বাকি তিনটাকে ধরে এই পাশে নিয়ে আসলাম, সবগুলো একসঙ্গে চলে আসতেছে। এই যে বাড়তি অবজেক্ট, অনেক সময় দেখা যায় এটা বেশি আবুল মালিক ওনার মেবি প্রবলেম হয় যে অনেকগুলো অবজেক্ট একসঙ্গে সিলেক্ট করতে পারতেছে না। তো সিলেক্ট করার সময় দেখবেন কম শেপ বা কম অবজেক্ট কোন অবজেক্টটাতে, আই মিন কোন শেপটাতে। আমি মনে করতেছি যে এটাতে কম অবজেক্ট, তো এটা যদি সিলেক্ট করে মুভ করে দিয়ে দিই, এগুলো ডিলিট করতে আমার সুবিধা হবে। এই তো ডিলিট করে দিয়ে দিলাম। একটা কালার দিয়ে দিই, থাক। এই জায়গাটাতে একটু কাজ করা যায়, কারণ খেয়াল করেন এই যে এখানে একটু রাউন্ড ছিল, আই মিন ভেতরের শেপটা পুরোটাই রাউন্ড, এটাও রাউন্ড, উপরেও রাউন্ড। তো এই জায়গাতে শুধু ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এই পয়েন্টটাকে আমি একটু কাট করে দিয়ে দেব। ওকে, আর খেয়াল করেন এটা প্রথমে কিন্তু আমি স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করি নাই, কারণ এই জায়গাটাতে আমার কাজ করার জন্য এটাকে আমি স্ট্রোক রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু আমি আবার ফিলে কনভার্ট করতে পারি, কারণ ফিলে কনভার্ট করার পর এই যে বাড়তি অবজেক্টটুকু উপরে এবং নিচের দিকে এগুলোকে মাইনাস করে দিয়ে দেব। অবজেক্ট, এক্সপ্যান্ড। ওকে, আবার পুরোটাকে সিলেক্ট, সেই বিল্ডার টুল, অল্টার চেপে এগুলোকে মাইনাস করে দিয়ে দিলাম। ওকে, কাজ শেষ। আরেকটা কাজ করা যায়, যদি আপনি মনে করেন আপনার লোগোতে এই হোয়াইট স্পেসটুকু ব্ল্যাঙ্ক থাকবে, তখন তো হচ্ছে আপনি চাইলে এই হোয়াইট স্পেসটুকুকে আপনি শেপ বিল্ডারে অথবা হচ্ছে আপনি এমনিতেই সিলেক্ট করে ডিলিট করতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি হোয়াইট রাখবো না, আমি ব্ল্যাঙ্ক রাখবো। যখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিব ওই কালারটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আর আপনি যদি চান যে সবসময় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রাখবেন, তখন তো এখানে বা অন্য কোনো কালারও দিতে চান, লাইক এটা আপনি ব্লু বা গ্রিন একটা কম্বিনেশন করে কাজ করতে চান, তখন এটা শেপ রেখে দেবেন। শেপ আপাতত ডিলিট করলে প্রবলেম হবে না, কারণ যখন একটা জিনিস খেয়াল করেন, এটা আমি এই পাশে রেখে দিই, এটাতে আমি এখন আপাতত এগুলো ডিলিট করে দিয়ে দিব। অল্টার প্রেস করলাম, ডিলিট। আপনি ধরেন হচ্ছে ফাইনাল করার সময় এগুলোকে ডিলিট করেই কাজ করছেন, বাট আপনার এখন শেপ দরকার, তাহলে আপনি আবার এই শেপটাতে একটা এলিপস নিতে পারেন, অথবা হচ্ছে রেক্টেঙ্গেল অথবা পলিগন, যে কোনো একটা শেপ নিতে পারেন, ঠিক আছে। অথবা পেন টুল দিয়ে আপনি আপনার মতো করে একটা শেপ নিতে পারেন। নিয়ে যে কাজটা করা যাবে, ওকে, এই যে সিলেক্ট করলাম, আবার আমি শেপ বিল্ডার দিয়ে শুধুমাত্র এই পয়েন্টে ক্লিক করব। দেখবেন এখানে যদি লাইন দিয়ে লক করে দিয়ে দিই, তাহলে শেপ বিল্ডার আমার খুব ভালো কাজ করবে। তাহলে আমি লাইন টুল দিয়ে এটাকে লক করে দিয়ে দিই আপাতত। আচ্ছা, কী কাজ করতেছি একবার দেখি। এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্যাকে চলে গেল। তারপর যে লাইনটা নিয়েছিলাম এটা এখন আমি লক করে দিয়ে দেব। তাহলে রুটেড টুল আর পয়েন্টে ক্লিক, লক হয়ে গেল। ওকে, তো আবার সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন একটা হচ্ছে আপনার শেপ হয়ে যাবে। যদি আপনি ভালো করে লক করেন তখন কিন্তু হবে, এখানে ভালো করে হয় নাই। আমি আবার লক করতেছি। এই যে আমি শুধু ক্লিক করব, তখন একটা করে পয়েন্ট হয়ে যাবে বা একটা করে শেপ হয়ে যাবে। এটাতে ক্লিক, এটাও ক্লিক। ওকে, তো দেখি কি কাজ করলাম। এই যে সিলেক্ট করে যে কোনো কালার, চাইলে হোয়াইট
অথবা হচ্ছে অন্য কোনো কালার আপনি দিতে পারেন। তো দেখা যায় কি যদি প্রথমে আমি মাইনাস করে দিয়ে দিই তখন তো আমার আবার হচ্ছে শেপটা ক্রিয়েট করতে হয়, এই জন্য আমি আপাতত ডিলিট না করে রেখে দেব। ঠিক আছে, কাজ শেষ, আপনার ফাইনাল হয়ে গেল। যে শেপে যদি আপনি ট্রায়াঙ্গেল দিয়ে করেন তখন তো হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ নেবেন, আর যদি আপনি স্কোয়ার কোনো শেপ নেন তখন স্কোয়ার। তো আমি যেহেতু এই লোগোটা হচ্ছে পলিগন দিয়ে করলাম, এই জন্য পলিগনটা আবার নিলাম। বা আমি কাজের শুরুতে এটার একটা কপি করে রেখে দিতে পারতাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল 3 দিয়ে যাচ্ছে একটু। ফিলটাকে আমি স্ট্রোকে কনভার্ট করার জন্য এখান থেকে আমি চাইলে সোয়াপ করতে পারি, অথবা শিফট এক্স দিলেও কিন্তু এটা আপনার কনভার্ট হয়ে যাবে ফিল থেকে স্ট্রোকে, বা স্ট্রোক থেকেও হচ্ছে ফিলে নিতে পারবেন এভাবে কন্ট্রোল এক্স দিয়ে। কন্ট্রোল জি গ্রুপ একসঙ্গে সিলেক্ট করে আমি অ্যালাইন করে দিয়ে দেবো সেন্টার। তো অ্যালাইন আমাকে প্রথমে হচ্ছে সিলেক্ট করতে হবে, তো অ্যালাইন টু সিলেকশন হরিজন্টালি এবং ভার্টিক্যালি, এটা এলাম। ঠিক আছে, এইভাবে করে দিলাম। এখন যদি মনে করেন আপনি ট্রায়াঙ্গেল দিয়ে করবেন তাহলে তো পলিগনটা সিলেক্ট করে একটা ক্লিক করে 3 দিয়ে দিবেন। এখানে আপনি আপু? রেশিওটা, জি আচ্ছা, হরিজন্টালি ওইখানে আমি যখন একটা লোগো ক্রিয়েট করি লেখালেখি, তখন যখন হরিজন্টালি করি বা মানে মাঝে নিয়ে আসতেছে লেখাগুলোকে, কিন্তু ওগুলা সরে একদিকে দিয়ে আরেকদিকে যায়, আমি বুঝতেছি না ব্যাপারটা। কি করতে হবে আমি বুঝতেছি না। আপনাকে তো এখান থেকে সিলেক্ট করতে হবে, অ্যালাইন করতে বলতেছেন না, আপনি তো হচ্ছে এখান থেকে অ্যালাইনে গিয়ে সিলেকশন সিলেক্ট করলাম। করার পর তো হচ্ছে আচ্ছা, আচ্ছা। আপনাকে, ওকে আমি এটা একটা ট্রায়াঙ্গেল নিলাম, এখানে নিলাম। তো আমি চাই দুইটা হচ্ছে সেন্টার থাকবে, একসঙ্গে দুইটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করে এই যে হরিজন্টালি সেন্টার এবং হচ্ছে ভার্টিক্যালি সেন্টার। তো আমি হরিজন্টালি সেন্টার প্রথমে করতে পারি অথবা ভার্টিক্যালিও করতে পারি, করে এই যে হরিজন্টালি এবং ভার্টিক্যালি একসঙ্গে করলাম, একদম সেন্টার হয়ে গেল। আচ্ছা, আমি করি তো একদিকে যায়। সিলেক্ট করতে হবে, ভালো করে সিলেক্ট করে দেখবেন আপনার সিলেকশন ঠিক কিনা। আচ্ছা ঠিক আছে, তারপর যদি রেক্টেঙ্গেল, যে রেক্টেঙ্গেলটা ডিলিট করে দিয়ে দিলাম। যখন আপনি ট্রায়াঙ্গেল দিয়ে করবেন তখন তো হচ্ছে আপনাকে ট্রায়াঙ্গেল শেপ নিতে হবে, যেভাবে আমি পলিগনটা নিলাম। তো এই ট্রায়াঙ্গেল দিয়ে আপনি যে লেটারটা হচ্ছে ক্রিয়েট করতে চান, আই মিন সি বা হচ্ছে এস বা যে কোনো একটা লেটার হোক, আপনি এটাকে জাস্ট ওই লেটার অনুযায়ী আপনাকে এটা লাইন টুল অথবা হচ্ছে পেন টুল অথবা আপনি রেক্টেঙ্গেল দিয়েও যে কোনোভাবে হচ্ছে আপনি শেপটাকে ফিক্স করে নিয়ে নেবেন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। যখন দেখবেন স্কোয়ার বক্সের মতো তখন তো হচ্ছে আপনি স্কোয়ারটাই নেবেন, যখন যে শেপ হয় ওই শেপ অনুযায়ী আপনি এখান থেকে টুলস নেবেন। আচ্ছা আপু, আমি যদি একটা লোগো ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর একটি অর্ডার সঙ্গে একে আর যোগ করে দিলাম পাথফাইন্ডার গিয়ে, আবার ওটা কিভাবে আর কি ছাড়াবো? পাথফাইন্ডারে কি করেছেন? ডিভাইড, মানে আমি একটা ওয়ার্ড লিখলাম আর কি, হ্যাঁ লেখার পর দুইটা ওয়ার্ডকে একসঙ্গে যোগ করে দিয়ে পাথফাইন্ডারে যে যোগ চিহ্ন প্লাস ইয়েটা আছে ওটা আমি মানে যোগ করে দিলাম। যোগ করার পরে আবার যদি আমি চাই এটা রিমুভ করতে, মানে যদি প্যাকেজ মানে কন্ট্রোল জেড না দিয়ে আমি যদি চাই যে ওটা আলাদা করতে, কিভাবে করবো এটা? তাহলে তো আপনাকে আবার ডিভাইড করতে হবে। আই মিন যে জায়গাটা হচ্ছে আপনি অ্যাড করে দিয়েছেন, মনে করেন হচ্ছে এটা আমি শেপ নিলাম, ফিল কালারে থাক, স্টোকটাকে নাম করে ফিল দিয়ে দিলাম, আরেকটা শেপ নিলাম হচ্ছে এই জায়গাটাকে। তো যদি হচ্ছে আপনি দুটো শেপকে এক করে দিয়ে দেন তো চান যে হচ্ছে আপনি বেঁকে যাবেন না, বাট এটা আগের জায়গার মতো হবে, তখন তো হচ্ছে আপনাকে আবার অ্যালাইন করে, আই মিন এটা হতে পারে লাইন টুল বা অন্য কোনো টুল যে শেপের মতো করলেন ওই শেপটা দিয়ে আবার আপনাকে ডিভাইড করতে হবে। এই যে অ্যাড করে দিয়ে দিলাম, অ্যাড করলাম,
তো দেখা যায় যে একটা শেপ হয়ে গেল, বাট আমার অ্যালাইনটা ছিল এতটুকু জায়গায়। তো ডিভাইড করতে হলে তো আপনাকে আবার শেপ নিতে হবে, আবার অ্যালাইন করতে হবে এতটুকু। তারপর হচ্ছে একসঙ্গে সিলেক্ট, আবার হচ্ছে আপনার ডিভাইড, তারপর হচ্ছে আনগ্রুপ। দেখুন কয়েকটা কাজ করতে হয়। তো এই জন্য বলবো যে ব্যাকে হচ্ছে ভালো, ব্যাকে গিয়ে কাজ করলে আপনার ভালো হবে কাজটা। এভাবে ডিভাইড করা একটা ঝামেলা হয়ে যায়। আর এটা অনেকে দেখলাম যে বলতেছেন ইলিপস দিয়ে, তো ইলিপস দিয়ে তো করা যাবে চাইলে, কিন্তু ইলিপস বলতে হচ্ছে স্ট্রোক বা ফিল। আমি এটা হোয়াইট নিলাম, কনভার্ট,